আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু আবার দেখো। আমাদের এখানে এটা তো লিখলাম আমরা কেএসপির সংজ্ঞা থেকে, কেএসপির সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। দেন এই যে লাইনটার পরের লাইনটা কি হবে বলতো? আমাদের যে এ ওয়াই প্লাস, এই এ ওয়াই প্লাস এর ঘনমাত্রা কত ছিল বলতো সাম্যাবস্থায়? এক্স ইন্টু এস না? সো এক্স ইন্টু এস টাকে আমাদের বসাইতে হবে এ ওয়াই প্লাস এর ক্ষেত্রে। সো এক্স ইন্টু এস এর উপর এক্স, এটা হচ্ছে আমাদের সহগটা। দেন আমাদের ওয়াই এস, এই ওয়াই এস টাকে বসাবো কোথায়? বি ওয়াই মাইনাসের জায়গায়। বি ওয়াই মাইনাসের জায়গায় আমাদের ওয়াই এস বসাতে হবে, কারণ এটা সাম্যাবস্থা হচ্ছে বি ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা। দেন পাওয়ার কি? টু দি পাওয়ার ওয়াই, যেটা আমরা আগে ছিল। সো এইটা যদি আমরা লিখি, দেন আমরা পরের লাইনে কি লিখতে পারি বলতো? এই লাইনটার পর এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই টু দি, মানে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই লাইনটা সবাই বুঝতে পারছি আমরা এই লাইনটা কিভাবে আসলো? কোনো জি ডাউট? ভাইয়া। ইয়েস ভাই। সবাই একটু ভালো করে দেখো এটা, কারো কোনো ডাউট আছে? সো এটা যদি ডাউট না থাকে, আমরা এখান থেকে আসলে আমাদের যে ইকুয়েশন গুলো, দ্রাব্যতার ইকুয়েশন, দেখো আমরা এটা থেকে শর্টকাটে আমরা বের করতে পারবো। মানে তোমার হচ্ছে কেএসপির ইকুয়েশন লেখাটা খুবই ইজি হবে, বাট তোমরা পরীক্ষায় পুরোটাই দেখাবা, বাট শর্টকাটটা একটু শিখে নাও। সো এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাট। শর্টকাটটা একটু শিখে নাও, বাট পরীক্ষায় তোমাকে যেহেতু এইচএসসি এক্সামে পুরোটাই করতে হবে, ওটা অ্যাডমিশনে কাজে লাগাতে পারবা শর্টকাটটা, আর এমসিকিউতে কাজে লাগাতে পারবা। আচ্ছা, সো আমরা কিছুক্ষণ আগে হচ্ছে তোমাদের একটা এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছিলাম। সো এই ডায়াগ্রামটা একটু সবাই নোটিস করি আমরা কেয়ারফুলি। আচ্ছা, এটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, সো এখানে দেখো আমার কিছু কম্পাউন্ড বা যৌগ দেয়া আছে, সেই যৌগের হচ্ছে কেএসপির ইকুয়েশনটা লিখছে, পাশে কেএসপির এক্সপ্রেশনটা লিখছে। সো আমাদের এখানে ফার্স্টে দেখো সিলভার ক্লোরাইড দিয়ে শুরু হয়েছে। সো সিলভার ক্লোরাইডের কেএসপির এক্সপ্রেশন অবশ্যই সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস হবে, কারণ এখানে যেহেতু ভাঙলে আমাদের হচ্ছে সিলভার প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস উৎপন্ন হয়, তাহলে খুব ইজিলি এটা হলো। দেন আমাদের যদি এস পরিমাণ বিয়োজিত হতো, দেন এখানে এস এবং এস উৎপন্ন হতো, তাহলে ক্যাটায়নের ঘনমাত্রা আসলে এস, অ্যানায়নের ঘনমাত্রাও এস, তাহলে কেএসপি পাচ্ছি আসলে এস ইন্টু এস অর্থাৎ এস স্কোয়ার। সেটা বুঝলাম আমরা আশা করি। সো এটা ইজিলি চলে আসলো। দেন আমাদের পরবর্তীতে দেখো তো বেরিলিয়াম সালফেট, সেম এস স্কোয়ার, এটা হয়ে গেল। সেম ভাবে যেহেতু সিলভার ক্লোরাইডের মতো বেরিলিয়াম সালফেট আছে। দেন আমাদের দেখো তো সিলভার কার্বনেটের ক্ষেত্রে দেখো তো আমাদের সিলভার প্লাস এর উপর স্কোয়ার, দেন কার্বনেট টু মাইনাস, এটাই হওয়ার কথা ছিল না? কারণ আমরা যদি সিলভার মানে সিলভার কার্বনেটকে যদি আমরা বিয়োজিত করি, দেন আমাদের পাচ্ছে হচ্ছে টু সিলভার প্লাস, প্লাস হচ্ছে আমাদের কার্বনেট টু মাইনাস। দেন এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? সিলভার প্লাস উপর স্কোয়ার, কারণ ঘাত সহ আর কি, অর্থাৎ সিলভার প্লাসের সহগ যেহেতু দুই, তার মানে দুইটা হয়ে যাবে আমাদের এখানে সিলভার প্লাস উপর স্কোয়ার ঘনমাত্রার উপর, ইনটু হবে আমাদের কার্বনেট টু মাইনাস, যেহেতু এটা মানে সহগ যেহেতু ওয়ান, দেন আমাদের এটা উপর ওয়ান আসলো। দেন এটা যদি এস, মানে তোমার যদি এটা কি হবে, এটা অবশ্যই এস স্কোয়ার হচ্ছে আমাদের। একটু দেখি তাহলে এটা এক্ষেত্রে কি হবে বলতো? মানে তোমার এখানে মাইনাস এস যদি হয়, তাহলে এখানে অবশ্যই টু এস হবে, মানে অর্থাৎ সিলভার প্লাসের ক্ষেত্রে আমরা টু এস পাবো, আর কার্বনেটের ক্ষেত্রে পাবো আমরা এস, কারণ দেখো সিলভার কার্বনেট থেকে আমাদের সিলভার প্লাস 1:2 রেশিওতে আছে। অর্থাৎ আমাদের সিলভার কার্বনেট থেকে যদি এস পরিমাণ বের হয়, তাহলে সিলভারে উৎপন্ন হবে আমাদের টু এস পরিমাণ, কারণ দেখো 1:2 রেশিও। তাহলে আমাদের কার্বনেটে উৎপন্ন হবে এস পরিমাণ। তাই এই টু এস এর মানটা এখানে বসাই তো আমরা। বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, তোমরা কি বুঝতে পারতেছো এটা? টু এস এর মানটা যদি এখানে বসাই, আর সিলভার এখানে কার্বনেট এখানে মাইনাস এস কেন হলো? সিলভার কার্বনেট কি, কোনটা ভাইয়া? ওইটা ভাই হচ্ছে দ্রাব্যতা মাইনাস এস না এস? ও আচ্ছা, মানে সিলভার কার্বনেট আমি একটু পাশে দেখাই। মানে সাম্যাবস্থায় কি হচ্ছে তোমার, সিলভার কার্বনেট, এই যে ধরো সিলভার কার্বনেট এভাবে লেখা উচিত ছিল। সো এটা সলিড অবস্থায় আছে, যখন এটা সাম্যাবস্থায় পৌঁছাবে, এখান থেকে টু সিলভার প্লাস আর আমাদের কার্বনেট টু মাইনাস অ্যাকুয়াসে, ঠিক আছে? সো এখান থেকে যখন আমাদের সিলভার কার্বনেট থেকে যখন আসলে এস বের হবে, তখন আসলে আমাদের এখানে টু এস পরিমাণ উৎপন্ন হবে, এখানে আসলে এস পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো দ্রাব্যতা, মানে কেএসপির ইকুয়েশনটা আমাদের হচ্ছে সিলভার প্লাস ফোর স্কোয়ার হবে, তার রিজনটা হচ্ছে সিলভার প্লাসের সামনে সহগ দুই আছে, ইনটু আমাদের কার্বনেট টু মাইনাস, তার উপরে ওয়ান হবে, কারণ কার্বনেটের আগে সহগ ওয়ান। দেন আমরা যদি এখানে সিলভার প্লাসের ঘনমাত্রা বসাই, অর্থাৎ টু এস, এরপর স্কোয়ার দেই, দেন আমাদের কার্বনেট হচ্ছে এস,
দেন 4s স্কয়ার ইনটু s দেন হচ্ছে 4s কিউব। সবাই বুঝছি আমরা এটা? বুঝছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইটা যদি আমরা ঠিকমতো বুঝে থাকি তাহলে দেখো আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতেছি এখানে। আগে এটা শর্টকাটটা কি ছিল? x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y s ইনটু x প্লাস y, ঠিক আছে? x টু দি পাওয়ার x y টু দি সরি x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y s টু দি পাওয়ার x প্লাস y। সো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি অর্থাৎ আমাদের এই যে আমাদের 2, এই 2টা ছিল x আর এখানে যেহেতু 1, এই 1টা তো দেয়া নাই, সো ধরে নিবা এটা 1 মানে কার্বনেট, সেটা 1। তাহলে কি হবে বলতো? x টু দি পাওয়ার x তার মানে 2 টু দি পাওয়ার 2 আর 1 টু দি পাওয়ার 1 s ইনটু 2 প্লাস 3 অর্থাৎ x প্লাস y। তাহলে এখান থেকে পাচ্ছি 4 s টু কিউব 4s কিউব। অর্থাৎ আমরা দ্রাব্যতার ইকুয়েশনটা না লিখেও আমরা এটা ডাইরেক্ট লিখে দিতে পারি KSP এর ভ্যালুটা 4s কিউব। অর্থাৎ দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা ডাইরেক্ট আনতে পারি এইভাবে শর্টকাটের মাধ্যমে। সবাই বুঝছি আমরা এই পার্টটা? জি ভাইয়া। সবাই রেসপন্স করি কাইন্ডলি, বুঝছি কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক সেম ভাবে PBF2 দেখো তো 1 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 s টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে কি হচ্ছে 4s কিউব। ক্লিয়ার সবার কাছে? এটা 4s কিউব। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে হবে একটু বলো তো কে একজন আমাকে? x টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 1 27 তারপরে y টু দি পাওয়ার 1 27 3 s টু to দি the পাওয়ার power 3 হ্যাঁ একদম মানে ওটা ডাইরেক্ট বলার দরকার নেই, তুমি জাস্ট মানে ভাঙায় ভাঙায় বলো 1 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 3 দেন S to the power to the 3 power plus 4 x 1. টু দি পাওয়ার 1 প্লাস 3। এক্স্যাক্টলি s টু দি পাওয়ার 1 প্লাস 3 বা 3 প্লাস 1 যেটাই বলো। তাহলে এখান থেকে আসছে 27 s টু দি পাওয়ার 4। সো এটা আসলে আমাদের ডাইরেক্ট দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। আশা করি পারবা। এর পরেরটা দেখো তো 3 টু দি পাওয়ার 3 মানে তোমরা বলো ক্যালসিয়াম ফসফেটের ক্ষেত্রে। 3 to the power 3, হ্যাঁ 2 to the power 3 2 to the power 2 2 to the power 2, s to the power 2 plus 3 এক্স্যাক্টলি 3 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 2 s টু দি পাওয়ার 3 প্লাস 2। তাহলে এখান থেকে পাচ্ছি আমাদের 27 ইনটু 4 অর্থাৎ 108, দেন হচ্ছে s টু দি পাওয়ার 3 প্লাস 2 অর্থাৎ 108 ইনটু s টু দি পাওয়ার 5। সো এটা হচ্ছে তোমার KSP ইকুয়েশন অর্থাৎ দ্রাব্যতার সাথে KSP সম্পর্ক। এখানে s দ্বারা দ্রাব্যতা বোঝাচ্ছে। সেই দ্রাব্যতা কোন দ্রাব্যতা বলতো? এই s দ্বারা আসলে কোন দ্রাব্যতা বোঝাচ্ছে কেউ কি বলতে পারবা? molar দ্রাব্যতা। এক্স্যাক্টলি মোলার দ্রাব্যতা। দেখো এই এস কিন্তু মোলার দ্রাব্যতা। এই যে কেএসপি টা আমাদের যে এসটা আমরা ইউজ করব, আমাদের যদি নরমাল দ্রাব্যতা দেয়া থাকে তখন সেটাকে অবশ্যই মোলার দ্রাব্যতাকে কনভার্ট করতে হবে আমাদের। দেন সেখান থেকে আমরা হচ্ছে কেএসপি এর ইকুয়েশনটা লিখতে পারি। সবাই এই পর্যন্ত বুঝছি আমরা ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, তো সবাই যদি এটা ঠিকমতো বুঝে থাকি তাহলে আসো আমরা একটু ম্যাথ করি। আচ্ছা, আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখবো এবং কিছু ম্যাথ আসলে একটু জটিল কনসেপ্টের, তো সেগুলো আমরা দেখবো। তো প্রথম দুইটা ম্যাথ একদমই ইজি, তোমরা পারবা সবাই, সেটা দেখানি আগে। দেন হচ্ছে আমরা একটু কঠিন ম্যাথে যাব, যেটা আসলে বেশ কনসেপ্টের প্রয়োজন হয় ম্যাথটা করতে। বাট গ্র্যাজুয়ালি হচ্ছে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো অনেক অনেক ভালো ভালো ম্যাথ সলভ করবো আমাদের কনসেপ্ট স্ট্রং করার জন্য। সো ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা দেয়া আছে তোমার। ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা দেয়া আছে কত? 0.67 গ্রাম পার লিটার। এখন তোমাকে ক্যালসিয়াম সালফেটের কেএসপি এর মান বের করতে বলা হয়েছে। একদম ইজি, তোমরা দেখেই বুঝতেছো। সো এখানে কি করবা বলতো? কেউ একজন বলতো এখানে কি হবে স্টেপ গুলো? প্রথমে মোলার দ্রাব্যতা বের করতে হবে, হ্যাঁ তারপরে উম, ক্যাটায়ন আর ক্যালসিয়াম অ্যানায়নের সালফেটকে ঘনমাত্রা বের বিয়োজিত হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে করে ক্যাটায়ন দিলে এবং হবে। অ্যানায়নের তোমার ঘনমাত্রা লাগবে, দেন দ্রাব্যতা ইকুয়েশনে বসাবো। আমরা শর্টকাটকে এখানে কনসিডার করব না, শর্টকাট ইউজ করব না। শর্টকাটে তোমার অলওয়েজ সঠিক অ্যান্সার আসবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, কারণ ওটা তো আসলে একটা জেনারেলাইজ ফর্ম, একটা সাধারণ রূপ। তো শর্টকাট তোমাকে কখনো ভুল অ্যান্সার দিবে না। সো বাট হচ্ছে আমাদের যেহেতু পরীক্ষা তো আর অত সহজে করা যাবে না, মানে এত ছোট করে করা যাবে না, আমাদের তো একটু বড় করে করতে হবে। সো তোমাদের স্টেপ গুলো হয়তো মনে আছে, একদম ক্লাসের শুরুতে দেখাচ্ছিলাম যে সলিবিলিটি অফ কম্পাউন্ড মানে গ্রাম পার লিটারে থাকবে, দেন সেটাকে মোলার সলিবিলিটিতে কনভার্ট করতে হবে, দেন তোমার ক্যাটায়ন এবং অ্যানোনের ঘনমাত্রা লাগবে, তারপর কেএসপি লাগবে। সো আমরা দেখতেছিলাম এটাই শুরুতে। তাহলে আমরা কি করবো বলতো? এখানে দ্রাব্যতা দেয়া আছে গ্রাম পার লিটারে, তোমাদের ক্যালসিয়াম সালফেটের মোলার দ্রাব্যতা বের করতে হবে। তাহলে ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর আগে বের করে ফেলি চলো।
সো ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 40 যোগ 32 প্লাস হচ্ছে 16 ইন্টু 4, তাহলে কত আসে দেখো তো? এই ভ্যালুটা আসতেছে তোমার ডিরেক্টলি, তো ভ্যালুটা 136 136 আসতেছে। সো এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 136। সো এখন কি করবা, তাহলে এই আণবিক ভরটা কি 136 কি অবশ্যই গ্রাম পার মোল, মানে ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে বলতে পারি 136 গ্রাম পার মোল, এই কথাটা আমরা অবশ্যই বলতে পারি 136 গ্রাম পার মোল। সো এটা যদি আমরা বলি, তাহলে দেখো তো এখান থেকে আসলে মোলার দ্রব্যতায় কনভার্ট করা কোনো ব্যাপারই না। আমরা ভাগ করবো না গুণ করবো বলো তো? ভাগ। অবশ্যই ভাগ করব, তাহলে গ্রাম গ্রাম কাটা চলে যাচ্ছে, মোল উল্টায় গিয়ে উপরে চলে যাচ্ছে। সো ক্যালসিয়াম সালফেটের মোলার দ্রব্যতা আসতেছে হচ্ছে আমার 0.67 গ্রাম আমাদের পার লিটার, অর্থাৎ লিটার নিচে, দেন 136 গ্রাম পার মোল। সো পার মোল নিচে, তার মানে মোল উল্টায় গিয়ে আমাদের উপরে চলে যাচ্ছে ইনটু মোল। দেখো ওখানে গ্রাম গ্রাম কাটা চলে যাচ্ছে, দেন পড়ে থাকলো মোল পার লিটার। সো 0.67 ডিভাইডেড বাই 136 মোল পার লিটার, অর্থাৎ মোলার, সেটাকে আমি ডিরেক্ট মোলার বলতে পারি। এটাই হচ্ছে তোমার মোলার দ্রাব্যতা। সো ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার 4.93 into 10 to the power -3 4.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3 -3 মোলার। সো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফেটের মোলার দ্রাব্যতা। সো এটা আমরা পেয়ে গেলাম। সো এটা যদি পেয়ে যাই, তাহলে দেখো তো ক্যালসিয়াম সালফেটের মোলার দ্রাব্যতা যদি পাই, আমরা যদি ইকুয়েশনটা দেখি, ক্যালসিয়াম সালফেট সলিড অবস্থায় আছে, দেন এটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকুয়াসে গেল, দেন হচ্ছে আমাদের সালফেট 2 মাইনাস অ্যাকুয়াস। তাহলে আমাদের শুরুতে অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে আমাদের ক্যালসিয়াম 2 প্লাস 0, সালফেট 0, দেন আমাদের চেঞ্জটা কি হবে? চেঞ্জটা হবে এখান থেকে এস বিয়োগ, এখানে এস এখানে এস, কারণ 1:1:1 রেশিওতে আছে। দেন আমরা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে বিষয়টা কনসিডার করতে পারি। এখানে হবে আমাদের এস 0 প্লাস এস, সো এসি পাবো, দেন এখানে এস আসলো। তাহলে আমাদের বলতো এখানে আসলে এস যদি পেলাম, এই এস এর মানটা আমরা আগে বের করছি না? এস এর মানটা কত ছিল? এই যে আমরা কিছুক্ষণ আগে সেই এস এর মানটা বের করতেছি, দ্রাব্যতার মানটা। সো এস এর মানটা আমরা পেয়ে গেছি 4.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। তো তোমাকে যদি বলে সাম্যাবস্থায় ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা কত, তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা হবে সাম্যাবস্থায় 4.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। সেটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা। ঠিক সেম ভাবে যেহেতু দুইটাই এস, ক্যালসিয়াম 2 প্লাস এস, সালফেটও এস, তো সালফেটের ঘনমাত্রা কত হবে বলতো? 4.93 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। এটা হচ্ছে আমাদের সালফেটের ঘনমাত্রা। ক্লিয়ার? সবাই বুঝছি? এটা যদি বুঝে থাকি জি আমাদের ভাইয়া। দেখো খুব ইজিলি ঘনমাত্রাটা চলে আসলো। দেন আমরা কি করতে পারি বলতো? কেএসপি ইকুয়েশনটা লিখতে পারি। সো কেএসপি ইকুয়েশনটা যেহেতু তোমার হচ্ছে সহগ 1 আছে দুইটার সামনে, সো ক্যালসিয়াম 2 প্লাস ইনটু সালফেট 2 মাইনাস, অর্থাৎ কেএসপি টা হচ্ছে আমাদের 4.93 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 4.93 ইনটু 10 টু দি পাওয়ার -3, এইটা। দেন এটা হচ্ছে আমাদের কেএসপি এর মানটা। বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কেএসপি এর পাশে কোনো একক লেখে না, সো তোমরা না লিখলেও চলবে। বাট তোমরা তো আশা করি বুঝতে পারতেছো, এটা কেএসপি এর এককটা যদি কখনো দেওয়া থাকে, দুইটা মোল পার লিটার গুণ হচ্ছে, অর্থাৎ মোল পার লিটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। সো ম্যাক্সিমাম টাইমে একক দেয়া থাকে না, সো তোমাদের ক্ষেত্রেও হয়তো দেয়া থাকবে না, বাট ওটা আসলে কোনো প্রবলেম না। দেয়া না থাকলেও এটা আসলে এককটা বোঝা যাচ্ছে, কারণ তুমি স্কোয়ার করতেছো এককের উপর। সো মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 হচ্ছে। সবার ক্লিয়ার এ পর্যন্ত? ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে চার্জ লিখছেন, চার্জের ওখানে হচ্ছে মাইনাস এস লিখছেন না হাইফেন দিয়ে এস লিখছেন? না না, মাইনাস এস, ক্যালসিয়াম এটা মাইনাস এস, মানে মাইনাস এস পরিমাণ কমে গেছে চেঞ্জে। চেঞ্জ, এটা চার্জ না ভাইয়া, এটা চেঞ্জ, পরিবর্তন। তোমার এখানে কি সাম্যাবস্থায় যেহেতু এখানে একটা ইকুইলিব্রিয়াম বা গতিশীলতা সৃষ্টি হয়েছে, তাহলে এখানে কি হবে বলতো? ক্যালসিয়াম সালফেট থেকে তোমার কিছু পরিমাণ অংশ কমে যাবে, সেই কমা অংশটাকে আমি মাইনাস এস দ্বারা লিখলাম, অর্থাৎ এসটা বিয়োজিত হয়েছে, সেটাই তো আমাদের এখানে প্লাস এস আর প্লাস এস হিসেবে অ্যাড হয়ে যাবে। বুঝছি ভাই এবার? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তোমাদের এখানে কি কেউ নতুন আছো আজকে? হ্যাঁ আমি নতুন। ও আচ্ছা ভাইয়া, তো তুমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নিও ভাইয়া, তাহলে প্রবলেম হবে না। আজকে যেহেতু নতুন দেখে একটু প্রবলেম হচ্ছে। সব লাস্ট ক্লাসের ভিডিওগুলো সব গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিছি, সো ওগুলো একটু দেখিও ভাইয়া, তাহলে আর ইনশাল্লাহ প্রবলেম হবে না আজকের ক্লাসটা বুঝতে। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটা হয়ে গেল, এখানে মানে নেক্সট ক্লাসগুলো থেকে বুঝতে আর প্রবলেম হবে না।
অ্যাটলিস্ট দ্রাব্যতার পার্টটা শেষ করে রেখো, প্লাস হচ্ছে লেকচার যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো দেখো, কারণ এত মানে বড় বড় ক্লাস গুলো জমে গেছে, সো ওগুলো আসলে শেষ করাটা অনেক সময়ের ব্যাপার। সো অ্যাটলিস্ট পিডিএফ গুলো দেখে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলিও, ক্লাস লেকচারের যে পিডিএফটা। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি। তো পরের কোশ্চেনটা আমাদের বলা হয়েছে যে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা দেয়া আছে, ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা দেয়া আছে, সরি ক্যালসিয়াম সালফেট না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেয়া আছে হচ্ছে কেএসপির ভ্যালু, দ্রাব্যতা গুণফল দেয়া আছে 2.2 × 10⁻⁻20। দেখো এখানে কোনো একক নাই পাশে। কপার হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম না, এটা কপার হাইড্রোক্সাইড, হ্যাঁ কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে 2.2 × 10⁻⁻20। এখন তোমাকে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বের করতে বলছে, দ্রাব্যতা বের করতে বলছে কিসে জানো? গ্রাম পার লিটারে বের করতে বলছে, গ্রাম পার লিটার। এখন এটা কিভাবে করবা বলো তো? এটা কেএসপি এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে ওই ইকুয়েশন থেকে এস এর মানটা বের করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার কেএসপির মান অলরেডি দিয়ে দেওয়া আছে। সো ইকুয়েশনটা কিরকম হবে? তোমাদের যেহেতু শুরুতে একটু ভাঙা ভাঙা দেখানো ভালো, শর্টকাট বেশি দেখালে তোমরা আসলে জিনিসগুলো ফিল করতে পারবে না প্রপারলি। সো সলিড থেকে আমাদের কপার হাইড্রোক্সাইড থেকে আমাদের কপার 2+, আর আমাদের এখানে কি হবে 2OH- উৎপন্ন হবে অ্যাকুয়াসে, অবশ্যই অ্যাকুয়াস স্টেটটা উল্লেখ করে দিতে হবে বা জলীয় দ্রবণে কপার 2+ আর 2 হাইড্রোক্স OH- উৎপন্ন হচ্ছে। দেন এখান থেকে সাম্যাবস্থা, আমি যে সাম্যাবস্থার কথা বলতেছি, -S, এখানে হচ্ছে আমাদের +S, কারণ শুরুতে তো কোনো আয়ন ছিল না, শুরুতে আয়ন থাকবে আমরা আজকের ক্লাসে দেখবো। আর এখানে হচ্ছে +S, এটা উৎপন্ন হয়ে গেল এস থেকে, সরি এখানে +2S হবে, কারণ দেখো 1:2 মানে এখানে দেখো 1:1 অনুপাতে আছে এটা, আর কপার হাইড্রোক্সাইডের সাথে 2OH- আসলে মানে OH- আসলে 1:2 রেশিওতে আছে। তাহলে এখান থেকে যদি এস বের হয় তাহলে অবশ্যই এখানে এসিড উৎপন্ন হবে, কারণ 1:1। আর কপার হাইড্রোক্সাইড থেকে যদি এস বের হয় তাহলে অবশ্যই এখানে 2S উৎপন্ন হবে, কারণ 1:2 রেশিওতে আছে। সো এটা মাথায় রাখতে হবে। সো এটা যদি আমরা প্রপারলি বুঝে থাকি, দেন আমরা কেএসপি এর ইকুয়েশনটা লিখতে পারি। আমাদের হচ্ছে কপার 2+ এর ঘনমাত্রা ইনটু হবে আমাদের OH- এর ঘনমাত্রা উপর স্কয়ার, কারণ OH- এর সামনে কি আছে, সহগ 2 দেয়া আছে, এই জন্য আমাদের OH- উপর স্কয়ার হলো। তাহলে আমাদের বলতো এখানে কপার 2+ এর ক্ষেত্রে আমাদের ঘনমাত্রার মানটা কত? এস এস। তোমরা কি বেশি নয়েজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে? জি না ভাইয়া। মাত্র একটু পাচ্ছি, মানে এখন আচ্ছা শুরু আচ্ছা, হলো হঠাৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর OH- এর ক্ষেত্রে দেখো তো, OH- এর ক্ষেত্রে হচ্ছে 2S স্কয়ার। সকালবেলা আসলে এখানে হকারের পরিমাণ এতটা বেশি, এত হকার এদিকে চিল্লাচিল্লি করে যে ক্লাস নেওয়াটা ডিফিকাল্ট সকালবেলা আসলে। দেখো এখানে সেই আওয়াজগুলোই পাচ্ছ আর কি তোমরা। সো এখানে এস আর হচ্ছে আমাদের OH- হচ্ছে 2S, সো 2S এর উপর স্কয়ার, কারণ আমাদের সহগ দেয়া আছে 2, তাই 2H মানে কি বলতেছে, OH এর উপর স্কয়ার হইছে, এই যে এই জায়গায় স্কয়ার, কারণ আমাদের সহগের ভ্যালু হচ্ছে 2, তাই এখানে উপরে 2 আমাদের পাওয়ারে। তাহলে আমাদের OH- এর ঘনমাত্রা যেহেতু 2S, OH- এর ঘনমাত্রা যেহেতু সলিউশনের টোটাল 2S, তাহলে এখানে OH- এখানে 2S হলো, 2S এর উপর স্কয়ার। তাহলে কি হলো বলতো, এস মানে তোমার হচ্ছে 4S³ হলো না? এটা হচ্ছে আমরা কেএসপি এর ইকুয়েশন পেলাম। সো এস কি, যেহেতু আমাদের দ্রাব্যতা, তার মানে এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি 4S³ বলতো 2 দ্রাব্যতা গুণফল, 4S³ হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল, আর এস হচ্ছে আমাদের দ্রাব্যতা। এটা তো তোমরা বুঝতে পারছো, এস হচ্ছে আমাদের দ্রাব্যতা, বাট পুরো হোলটা মানে 4S³ হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। তার মানে অবশ্যই দ্রাব্যতা গুণফলের মান যেহেতু তোমার দেয়া আছে অলরেডি 2.2 × 10⁻⁻20, এটা যদি দ্রাব্যতা গুণফলের মান দিয়ে আছে, তাহলে এখান থেকে দ্রাব্যতা বের করা কোনো ব্যাপারই না। তাহলে কি হবে বলতো, S³ হবে, হ্যাঁ, হ্যাঁ বলো আপু। পুরো এস এর মানটা এসে পড়ে 1.77 10⁻⁷। ও আচ্ছা আচ্ছা, কত আসে 1.77? 1.77 10⁻⁷। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু, এটা অবশ্যই মোলারে আসবে, অর্থাৎ মোল পার লিটারে আসবে। অর্থাৎ এখানে আমি ডিরেক্ট যদি বলি এরকম হলো, তো ক্যালকুলেটর এইভাবে করে দেখবে যে তোমার এস এর ভ্যালুটা আসবে হচ্ছে 1.77 × 10⁻⁷, এটা হচ্ছে আমাদের মোলারে আসলো। এখন কি করতে হবে বলতো, এটাকে আমাদের গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে। সো মোল পার লিটারে আছে অলরেডি, তা মোল পার লিটার, তাহলে আমরা যদি গ্রাম পার লিটারে কনভার্ট করি, তাহলে কপার হাইড্রোক্সাইডের আমাদের হচ্ছে আণবিক ভর বের করতে হবে 63.5 প্লাস হচ্ছে আমাদের 17 × 2। তো দেখো তো কত আসে, আমাদের আসতেছে হচ্ছে
97.5, ঠিক না? 97.5 হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, অবশ্যই বুঝতে পারতেছি এটার ইউনিটটা আমরা লিখতে পারি 97.5 গ্রাম পার মোল, অর্থাৎ 1 মোল কপার হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 97.5, এটা বুঝাচ্ছে। তাহলে বলো তো এখন এই জিনিসটা যদি আমরা লিখতে পারি, তাহলে এই জিনিসটা থেকে আমাদের যখন হচ্ছে মানে গ্রাম পার লিটারে কনভার্ট করতে হবে, তখন আসলে আমরা গুণ করব নাকি ভাগ করব? মানে এস এর সাথে গুণ গুণ। করবো ভাইয়া। এক্স্যাক্টলি গুণ করব। গুণ। তাহলে পার মোল আর মোল কাটাকাটি চলে গ্রাম পার লিটার পড়ে থাকবে। তাহলে অ্যান্সারটা হবে তোমার, অবশ্যই বুঝতে পারতেছো, গ্রাম পার লিটারের দ্রব্যতা হবে 10⁻⁷ মোল পার লিটার ইনটু আমাদের গ্রাম বাই মোল। সে মোল মোল কাটা চলে গেল, আমাদের পড়ে থাকলো হচ্ছে গ্রাম পার লিটার। সবার ক্লিয়ার? মানে ও সরি সরি, এটা তো আবার গুণ করতে ভুলে গেছি। 97.5, হ্যাঁ এখন ঠিক আছে, গ্রাম পার লিটার। সবাই বুঝছি আমরা? সেটা এখন ক্যালকুলেটরে গুণ করলেই পারবা। সবার ক্লিয়ার? জি ভাইয়া clear। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, দেন আরেকটা ম্যাথ করি এবার, একটু ডিফারেন্ট কনসেপ্টের, মানে এই দ্রাব্যতা গুণফল রিলেটেডই, বাট একটু টাফ এই ম্যাথটা। আচ্ছা, সো ধরো এখানে একটা কন্টেইনার বা এখানে একটা পাত্র রাখা আছে, সেই পাত্রতে কি করা হয়েছে, আমি 200 ml 0.004 মোলার কি নিচ্ছে, বেরিয়াম ক্লোরাইড নিচ্ছে। 200 ml 0.004 মোলার বেরিয়াম ক্লোরাইড, এটার সাথে যোগ করলাম আমরা একটা পাত্রের ভিতরে 600 ml 0.008 মোলার 600 ml 0.008 মোলার পটাশিয়াম সালফেট, এটা আমরা যোগ করলাম এই পাত্রের ভিতরে। এটা একটু ভালো করে সবাই নোটিস করো। অর্থাৎ এখানে আমাদের এই পাত্রের ভিতরে বেরিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট আমরা এটা যোগ করলাম। যোগ করলে কি হবে, এই যে বেরিয়াম ক্লোরাইড আছে সেটা বেরিয়াম প্লাস 2 প্লাস, আর ক্লোরাইড 2 ক্লোরাইড মাইনাসে ভাগ হয়ে যাবে। আর পটাশিয়াম সালফেট কি হবে, 2 পটাশিয়াম প্লাস, আর আমাদের সালফেট 2 মাইনাসে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমাদের দ্রবণের ভিতরে 4টা আয়ন থাকবে, বেরিয়াম 2 প্লাস, কপার ক্লোরাইড আয়ন, দেন হচ্ছে পটাশিয়াম আয়ন, আর আমাদের সালফেট আয়ন। টোটাল 4টা আয়ন থাকবে না আমাদের সলিউশনের ভিতরে, বলতো? জি ভাইয়া। আচ্ছা, টোটাল 4টা আয়ন থাকতেছে। এখন কি হয় এই ধরনের এডিশন গুলোতে মেইনলি কি হয় আমাদের বলতো, যে আমাদের হচ্ছে আমাদের কোন একটা মানে পার্ট এক্সচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এখানে বেরিয়াম 2 প্লাস এর সাথে সালফেট, এটা বেরিয়াম সালফেট উৎপন্ন করবে, আর এখানে কেসিএল উৎপন্ন হবে। সো এরকম ঘটনাই তো ঘটে এখানে মেইনলি, মানে পার্ট গুলো এক্সচেঞ্জ হয়ে যায়। তোমরা এগুলো 9তে দেখছিলা এই ধরনের বিক্রিয়া, যে আমাদের হচ্ছে বেরিয়াম 2 প্লাস সালফেটের সাথে যাচ্ছে, কপার প্লাস ক্লোরাইডের সাথে যাচ্ছে, এখানে বেরিয়াম সালফেট উৎপন্ন হবে আর কি। সো বেরিয়াম সালফেট যদি উৎপন্ন হয়, তার মানে কি, বেরিয়াম সালফেট আমাদের এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কোশ্চেনে। সেই ইনফরমেশনটা হচ্ছে বেরিয়াম সালফেটের কেএসপি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে বেরিয়াম সালফেটের কেএসপি এর মান দেওয়া আছে হচ্ছে 1.1 × 10⁻⁻10, এবং তোমাকে বলছে যে এখানে কোনো অধক্ষেপ পড়বে কিনা, এখানে কোনো অধক্ষেপ পড়বে কিনা, কোনো অধক্ষেপ পড়বে কিনা, পড়বে কিনা। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। আচ্ছা, আমাদের বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল দেয়া আছে এবং প্রশ্ন করছে যে এখানে কোনো অধক্ষেপ পড়বে কিনা। এখন এই মানে ডাটাগুলো তোমার এখানে টোটালি দেয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা আমরা চেক করব। সো আমাদের এই জন্য কি দরকার বলতো, বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা আর সালফেট 2 মাইনাস এর ঘনমাত্রা দরকার। এটাই তো আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত, বেরিয়াম 2 প্লাস আর সালফেট 2 মাইনাস এর ঘনমাত্রা। আমাদের তো কেসিএল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ এগুলো তার অধক্ষেপ পড়তেছে না। আমাদের বেরিয়াম সালফেট জমাট বেঁধে তো অধক্ষেপ পড়বে। সো আমাদের মেইন কনসার্নটা হচ্ছে বেরিয়াম 2 প্লাস এবং সালফেট 2 মাইনাস এর ঘনমাত্রা। এখন তোমরা আমাকে বলো যে ইনিশিয়ালি আমাদের একটা ঘনমাত্রা ছিল বেরিয়াম ক্লোরাইডের আর আমাদের পটাশিয়াম সালফেটের, সেই ঘনমাত্রার মানটা তো অবশ্যই চেঞ্জ হতে মানে চেঞ্জ হবে এখানে, ঠিক না? ইনিশিয়াল ঘনমাত্রাটা এখানে চেঞ্জ হবে না, জি ভাইয়া। কারণ দেখো দ্রবণের আয়তন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমার 200 ml ছিল আগে, 200 ml এর ঘনমাত্রা ছিল 0.004 মোলার, এবার হয়ে গেছে 600 ml, মানে তুমি আবার 600 ml একসাথে অ্যাড করতেছো, তাহলে দ্রবণের আয়তন হয়ে যাচ্ছে টোটাল 200 প্লাস 600 অর্থাৎ 800 ml। অর্থাৎ দ্রবণের আয়তন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো দ্রবণের যদি আয়তন চেঞ্জ হয়ে যায়, অবশ্যই আমাদের বেরিলিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট, এই দুইটা দেখে কি বোঝা যাচ্ছে, দুইটা শক্তিশালী লবণ, ঠিক না? বেরিলিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট দুইটাই কিন্তু আমাদের শক্তিশালী লবণ। সো বেরিলিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম সালফেট
এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এখানে উৎপন্ন করবে আমাদের বেরিয়াম সালফেট, আর আমাদের এখানে উৎপন্ন হবে 2KCl। আচ্ছা, এই বেরিয়াম ক্লোরাইড পুরোটাই আসলে দ্রবণের ভিতরে বেরিয়াম 2+ এবং ক্লোরাইড মাইনাসে ভাগ হয়ে যাবে, পুরাটাই দ্রবণের ভিতর ভাগ হয়ে যাবে। এট দ্য সেম টাইম তোমার ক্লোরাইড আয়নটা পুরাটা দ্রবণের ভিতর ভাগ হয়ে যাবে পটাশিয়াম প্লাস এবং সালফেট 2- হিসেবে। সো এখন এই যে মানে আয়নগুলো যেটা দ্রবণে উপস্থিত আছে, বেরিয়াম 2+ আর সালফেট 2-, এখন এরা একটার সাথে একটা যুক্ত হয়ে আমাদের কি করবে, বেরিয়াম সালফেট উৎপন্ন করবে। যে বেরিয়াম সালফেটের আমার দ্রাব্যতার মান দেয়া আছে এবং এটার উপর বেসিস করে বলতে হবে আসলে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এরকম একটা বিষয়। এখন তোমাদের আরেকটা কনসেপ্ট দরকার এই ম্যাথটা করার জন্য, সেটা হচ্ছে তোমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আয়নিক গুণফল। সেটা আমি এখনই ডিসক্রাইব করে দিচ্ছি। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আয়নিক গুণফল। এই আয়নিক গুণফলটা, এই আয়নিক গুণফলের মানটা যেভাবে বের করি, আয়নিক গুণফলের যে ইকুয়েশন, আমাদের দ্রাব্যতা গুণফলের যে ইকুয়েশন সেম ভাবে আমরা বের করি, আয়নিক গুণফলও সেম ভাবে বের করি। বাট দ্রাব্যতা গুণফলের জন্য আমরা এখানে একটা শর্ত অ্যাড করে দিছি। দ্রাব্যতা গুণফল অলওয়েজ আমাদের সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ ছাড়া আমরা কেএসপি এর কথা বলতেই পারবো না, অর্থাৎ দ্রাব্যতা গুণফল অলওয়েজ আমাদের কেস মানে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। এখন দেখো আমাদের দ্রাব্যতা গুণফল মেইনলি কি, এখানে হচ্ছে আয়নগুলোকে তার যথোপযুক্ত ঘাত সহ তুমি গুণ করছো, তার মানে দ্রাব্যতা গুণফলও সেম সংজ্ঞা, বাট আয়নিক গুণফলও সেম সংজ্ঞা, বাট দ্রাব্যতা গুণফলে সম্পৃক্ত দ্রবণ মাস্ট হতে হবে, বাট আয়নিক গুণফলে সেটা নাও হতে পারে। অর্থাৎ এখানে আয়নগুলো ওইভাবে তুমি হচ্ছে দ্রাব্যতা গুণফলের মতো করেই গুণ করছো, বাট এখানকার যে কন্ডিশনটা সেটা এরকম 3টা কন্ডিশনে থাকতে পারে। একটা হচ্ছে যদি আইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্টের শর্ট অ্যাব্রিভিয়েশন কেআইপি। সো কেআইপির মান কখনো হচ্ছে আমাদের কেএসপি থেকে কম হতে পারে, কখনো আমাদের কেআইপির মান কেএসপি সমান হতে পারে, আর কখনো বা আমাদের হচ্ছে কেআইপির মান কেএসপি থেকে বড় হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছি আমরা? বেশি কঠিন মনে হচ্ছে? জি না ভাইয়া, সহজ। আচ্ছা, অনেকেই দেখি লিভ নিচ্ছে ক্লাস থেকে, তাই কি বেশি কঠিন মনে হচ্ছে নাকি? আচ্ছা, সো এই যে আয়নিক গুণফলের যে বিষয়টা, কেআইপি এর মান তোমার হচ্ছে কেএসপি থেকে কম হতে পারে, সমান হতে পারে, কিংবা বেশি হতে পারে। সো কম কখন হবে? কম তখনই হবে যদি এটা আসলে মানে তোমার হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ হয়, সেই ক্ষেত্রে কম হতে পারে। যদি এটা কেআইপি মান কেএসপি থেকে কম হয় তাহলে এটা অসম্পৃক্ত দ্রবণকে বোঝাচ্ছে, তার মানে স্টিল আমাদের দ্রবণটা সম্পৃক্ত হয় নাই। আর কেআইপি ইকুয়ালস টু কেএসপি এটা সম্পৃক্ত দ্রবণকে বোঝাচ্ছে। আর আমাদের কেআইপি গ্রেটার দ্যান কেএসপি এটা আসলে আমাদের অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড দ্রবণকে বোঝাচ্ছে, যেখানে আসলে অধক্ষেপ পড়ে যাবে। মানে কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হলে আমাদের অধক্ষেপ পড়ে যাবে, তো এখানে অধক্ষেপ পড়বে। তার মানে আমাদের অবশ্যই এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কেআইপির ভ্যালুটা চেক করতে হবে এবং কেএসপির সাথে কম্পেয়ার করতে হবে, যেটার উপর বেসিস করে আমরা বলতে পারবো যে আসলে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই ডিসিশনটা আমরা নিতে পারবো। তো এখানে কেআইপি বের করার জন্য অবশ্যই আমাদের কেএসপির মতো করেই অ্যাপ্রোচ করতে হবে, বাট কেআইপি আমি আবারও বলছি, কেআইপি যদি সম্পৃক্ত দ্রবণের জন্য হয় তাহলে কেআইপি ইকুয়ালস টু কেএসপি হবে, আর যদি কেআইপি অসম্পৃক্ত দ্রবণের জন্য হয় তাহলে কেআইপি ভ্যালুটা কেএসপি থেকে কম হবে, আর অতিপৃক্ত বা অধক্ষেপ যেখানে পড়বে সেখানে কেআইপি ভ্যালুটা আসলে কেএসপি থেকে বেশি হবে। তো আমরা এই ক্ষেত্রে আসলে কেআইপি ভ্যালুটা বের করি, চলো দেখি। সো কেআইপি ভ্যালুটা বের করার জন্য আমাদের যেহেতু বেরিয়াম সালফেট নিয়ে আমাদের মেইন কনসার্ন, সো এই বেরিয়াম সালফেটের ক্ষেত্রে আমাদের অবশ্যই বেরিয়াম 2+ এর ঘনমাত্রা লাগবে আর সালফেট 2- এর ঘনমাত্রা লাগবে। এটুকু তো আমরা বুঝতে পারছি আশা করি। সো এখন বের করবো আমরা বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত হবে। তো সেটা যদি আমরা একটু দেখি, বেরিয়াম 2+ এর ঘনমাত্রা যেটা হবে, তোমরা দেখো তো বেরিয়াম 2+, আমরা এখানে এইভাবে চিন্তা করবো, তাহলে হচ্ছে তোমাদের হিসাবটা অনেক সহজ হবে। আমরা অলওয়েজ মোলে কনভার্ট করে নিব, যদি ঘনমাত্রা মোলারে দেয়া থাকে আমরা সেটাকে মোলে কনভার্ট করব। সো দেখো আমাদের মানে তোমার হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, সেটা একটা বেরিলিয়াম ক্লোরাইড থেকে তো অবশ্যই তোমার একটা বেরিয়াম 2+ উৎপন্ন হবে। সো এটা নিয়ে আমাদের কোনো 1:1 রেশিওতে আছে। সো আমাদের যদি বেরিয়াম নিয়ে কনসেপ্ট, তো এটা নিয়ে কাজ করি। সো আগের ক্ষেত্রে তোমরা জানো যে আসলে এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.004 মোলার বা মোল পার লিটার, ঠিক না? আর আমাদের মোলে কখন পাবো, যদি লিটারটাকে আমরা সরাই ফেলি। সো লিটারটাকে কিভাবে সরাইতে পারি বলতো? লিটার দ্বারা গুণ করে। অবশ্যই, করতে হবে। মানে 200 ml, মানে আমরা হচ্ছে মানে তুমি দেখো এখানে বেরিলিয়াম ক্লোরাইডকে যখন তুমি পটাশিয়াম সালফেটের সাথে যোগ করছো, তখন কিন্তু বেরিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। যে মোল সংখ্যা আগে ছিল সেটা কিন্তু পরেও থাকবে, অর্থাৎ মোল সংখ্যা
মানে যোগ করা আগে যা ছিল সেটা এখনো তাই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এটা খুবই অবভিয়াস, চেঞ্জ না হওয়ারই কথা, কারণ এখানে নতুন করে কোনো মানে বেরিয়াম 2+r আসতেছে না, সো মূল সংখ্যা চেঞ্জ হওয়ার কোনো রিজনও নাই। সো আমরা মূল সংখ্যাটাকে বের করে নিচ্ছি। তাহলে অলওয়েজ তোমার ম্যাথ মানে কখন আর ম্যাথ ভুল হবে না এই ধরনের ম্যাথ। সো মূল সংখ্যা দিয়ে করার ট্রাই করবা। দেখো তাহলে 0.004 মোল পার লিটারকে যদি আমরা হচ্ছে 200 ml তো আছে, ml তো আর লিটারকে কাটতে পারবে না, দেন 200 ml কে আমরা লিটারে প্রকাশ করি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমাদের লিটারে চলে আসবে। তাহলে 200 ml কে আমরা 1000 দিয়ে ভাগ করে লিটারে প্রকাশ করলাম, দেন লিটার লিটার ক্যান্সেল, দেন দেখো তো এটা মোলে চলে আসলো না? সবাই বুঝছি আমরা? জি ভাইয়া। এটা কিসের মোল বলো তো? বেরিয়াম 2+ এর মোল সংখ্যা, জাস্ট মোল সংখ্যা, এত মোল। সো এখন দরকার আমাদের ঘনমাত্রা। দেখো তো আমাদের আগে ছিল 200 ml ঘন, মানে 200 ml কি ছিল আগে? 200 ml ছিল হচ্ছে আমাদের দ্রবণের আয়তন। যখন 200 + 600 800 হয়ে গেল, তখন ঘনমাত্রাটা অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন মোল থেকে মোল পার লিটারে যেতে হবে। তার মানে আমরা সরি, এটা বেরিলিয়াম এভাবে তো লিখতে পারবো না, কারণ আসলে এই ব্র্যাকেট দ্বারা আসলে ঘনমাত্রাকে বোঝায়। সো বেরিলিয়াম 2+ এর মোল সংখ্যা এভাবে বাংলা লিখে নিও পাশে। দেন এখান থেকে আমরা কি করব? বেরিলিয়াম 2+ এর ঘনমাত্রা বের করব, দেন ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে মোল সংখ্যা ছিল আমাদের 8 × 10⁻⁴। আর আমাদের যেহেতু মোল সংখ্যা থেকে ঘনমাত্রা যাওয়ার জন্য আমাদের দ্রবণের আয়তন দরকার, তো দ্রবণের আয়তন 200 + 600 মিলে কত হয়ে গেছে? 800 হয়ে গেছে। তো অবশ্যই 800 ml তো আর রাখতে পারবো না, তো 800 ml কে আমাকে লিটারে কনভার্ট করে নিতে হবে। 1 ml হচ্ছে 10⁻³ কি লিটার। তো আমাদের এখান থেকে আসলো মোল পার লিটার। তাহলে বলো তো আমরা ইয়াটা পেয়ে গেলাম না, বেরিয়াম 2+ এর হচ্ছে তোমার মোল পার লিটার এককে ঘনমাত্রা পেয়ে গেলাম না নতুন মানে কন্ডিশনে? এই জিনিসটা বলো তো সবাই, বুঝছি আমরা এই জি পর্যন্ত? ভাইয়া। আচ্ছা, জি ভাই এটা বুঝছি। আসবে হচ্ছে 10⁻³ মোলার। ঠিক সেম ভাবে বলতো আমাদের এখন সালফেটের মোল সংখ্যা বের করব, দেন সালফেটের ঘনমাত্রা বের করব। তাহলে সালফেট ছিল কততে? সালফেটটা আসতেছে কোথা থেকে বলতো? সালফেটটা আসতেছে বলতো কোথা থেকে? সালফেটের সোর্সটা কি এখানে? পটাশিয়াম সালফেট থেকে। পটাশিয়াম সালফেট। হুম। তাহলে পটাশিয়াম সালফেটের এই যে ইনফরমেশন 600 ml আর 0.008 মোলার, সো এই ইনফরমেশন থেকে আমরা সালফেট বের করব। যেহেতু পটাশিয়াম সালফেটের সাথে সালফেটের রেশিও বা অনুপাত 1:1 আছে, সো এটা নিয়ে আমাদের কনসার্নে কিছু নাই। দেন 600 ml। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। S1V1 দিয়ে করা যায় না ওই আগেরটা হ্যাঁ হিসাবটা? ওটা দিয়েও করতে পারো, সেম ভাবেও করতে পারো। S1V1 একই অ্যান্সারই দিবে। S1V1 = S2V2, এটাও সেম অ্যান্সারই দিবে তোমার। এটা দিয়েও করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, ভাই এখানে 1:1 আছে বলে গুণ হচ্ছে না। যদি কোনটা ভাইয়া? 1:2 থাকে মানে হচ্ছে এখানে যেমন সালফেটের আগে কোনো হচ্ছে চলক দ্বারা গুণ নাই। ও যদি আচ্ছা এমন গুণ আচ্ছা, থাকতো তাহলে না না, ওইটা হ্যাঁ। তো গুণ করব হচ্ছে আমরা কেএসপি এর ইকুয়েশনে গিয়ে, এখন তো আমাদের ওইটা নিয়ে কোনো কথা নাই। আর সহগ যেহেতু মানে রেশিওটা যেহেতু 1:1 অনুপাতে আছে, তাই আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না এখানে। সিম্পল কথা, এখানে কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না, কারণ আমাদের দরকার পটাশিয়াম সালফেট থেকে সালফেট, দেন পটাশিয়াম সালফেট থেকে সালফেট অবশ্যই 1:1 রেশিওতে উৎপন্ন হচ্ছে। দেন মানে পটাশিয়াম সালফেট যে কয় মোল থাকবে, অবশ্যই সালফেটও সেই কয় মোলই থাকবে। আর যেহেতু পটাশিয়াম সালফেটের সাথে আমাদের পটাশিয়ামের সম্পর্ক 1:2, তার মানে একটা পটাশিয়াম সালফেট ভেঙে গিয়ে দুইটা মানে পটাশিয়াম প্লাস দেবে, তখন আমাদের 2 দিয়ে গুণ করতে হতো। বাট সালফেটের ক্ষেত্রে কিছু করতে হবে না, কারণ 1:1 রেশিও। তাহলে বলো তো এখানে সালফেটের ঘনমাত্রা আমরা কি বলতে পারি? যে যে হচ্ছে S1V1 অ্যাপ্লাই করে দিই। S1V1 টা কোত্থেকে আসলো? S1V1 = S2V2, মানে এটা হচ্ছে তোমার লঘুকরণ ফর্মুলা বলা হয় এটাকে। সো S1 হচ্ছে তোমার শুরুর ক্ষেত্রে ঘনমাত্রা ধরলাম, যেটা আসলে তোমার এখানে দেয়া আছে 0.008, ঠিক আছে? V1 ছিল 600 ml, ডিভাইডেড বাই S দ্বারা আমি ঘনমাত্রা বুঝাচ্ছি, V দ্বারা আয়তন বুঝাচ্ছি। ডিভাইডেড বাই কত বলতো? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 800। তাহলে দেখো এখানে একটা বেশ সিম্পল কাজ হয়ে গেছে, কাজটা বেশ আগায় গেছে তোমার। তো সেই কাজটা কি? তোমার এই যে উপরে ml আছে 600 ml, নিচের ml, এই ml কাটা, আর এখানে 0.008 মোলার আছে। সো মোলারে তো আর কেউ কোনো মানে মোলার এককটা তো চেঞ্জ হচ্ছে না এখান থেকে। তবে এটা মানে তোমার লঘুকরণ ফর্মুলা, এটা ইউজ করতে পারবা, এটা সেম অ্যান্সারই দিবে। মানে 2 লাইনের কাজটাকে 1 লাইনে করে ফেললা আর কি। Then এখানে কি হবে অ্যান্সারটা? ডিরেক্ট হচ্ছে আমাদের সালফেট 2 - এর ঘনমাত্রা। বলো তো কত আসে? 6 × 10⁻³ আসে। 6 × 10⁻³ মোলার, অর্থাৎ আমাদের ডিরেক্ট হচ্ছে এখানে সালফেট 2 - এর ঘনমাত্রা বের করলাম। আগের ক্ষেত্রে আমরা মোল সংখ্যা দিয়ে বের করছি, মানে দুইটা স্টেপ দেখাইছি, এবার হচ্ছে ডিরেক্ট আমরা কনভার্ট করে ফেললাম। সবাই বুঝছি আমরা এই পর্যন্ত?
হ্যালো, জি ভাইয়া। আচ্ছা সবাই যদি জি এটা ভাইয়া বুঝে বুঝছি। থাকে দেন আমাদের হচ্ছে কে আইপি আয়নিক গুণফলের ইকুয়েশন, অর্থাৎ যে কোনো র্যান্ডম পজিশনে যে কোনো র্যান্ডম অবস্থায় আমাদের আয়নগুলোর গুণফল সেটা কি হবে বলতো? কে আইপির ক্ষেত্রে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে বেরিলিয়াম 2 প্লাস আর হচ্ছে সালফেট 2 মাইনাস। সো এটা দিবে হচ্ছে তোমার বেরিলিয়াম 2 প্লাসের ঘনমাত্রা পালা 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর সালফেট 2 মাইনাস পেলা 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা অ্যান্সারটা আসছে তোমার 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এটা তোমার কে আইপির ভ্যালু। এখন দেখো তোমার কেএসপি এর মান কত দেয়া আছে। সো কে আইপি পাইলে হচ্ছে তোমার 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো কেআইপি হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর কেআইপি কত বলতো 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মানে বুঝতে তো পারতেছো এই ভ্যালুটা ছোট না তাইলে কেআইপি থেকে? জি ভাইয়া। অতক্ষিপ্ত হয়। হ্যাঁ অধঃক্ষিপ্ত হয়, তার মানে যেহেতু আমাদের কেআইপি এর মান আমাদের কেএসপি থেকে বেশি, দ্যাট মিন্স হচ্ছে এটা অধঃক্ষিপ্ত হবে অবশ্যই। বুঝছি আমরা সবাই? এখন একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে অধঃক্ষিপ্ত হওয়ার যে বিষয়, কতক্ষণ অধঃক্ষিপ্ত হবে সেটা এখন বুঝো। এটা আবার সময় আসবে না যে এতক্ষণ ধরে অধঃক্ষেপ পড়তে থাকবে, এরকম কোনো কোশ্চেন আসবে না। বাট কতক্ষণ অধঃক্ষেপ পড়বে এই জিনিসটা ক্লিয়ার থাকাটা জরুরি। সো কে আইপি এর মান যতক্ষণ না পর্যন্ত কেএসপি এর মানের সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার অধঃক্ষেপ পড়তে থাকবে আয়নগুলো, বুঝছো? দ্রবণ থেকে বের হইতে থাকবে। সো যখন তোমার কেআইপি এর মানটা কেএসপি এর মানের সমান হয়ে যাবে তখন অধঃক্ষেপ পড়া বন্ধ করবে। বুঝছি আমরা এই লাইনটা সবাই? কেআইপি এর মান যখন জি তোমার ভাই। কেএসপি মানের থেকে বেশি, তার মানে অবশ্যই এখানে অধঃক্ষেপ পড়বে, নো ডাউট। সো কতক্ষণ ধরে অধঃক্ষেপ পড়বে? যতক্ষণ পর্যন্ত তোমার কেআইপি এর মান কমতে কমতে না গিয়ে কেএসপি তে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অধঃক্ষেপ পড়বে। সবাই বুঝছি আমরা এই লাইনটা? সবাই রেসপন্স করি। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা সম্পৃক্ততা হতে হবে তাই তো? সম্পৃক্ত হতে হবে। সো অধঃক্ষেপ পড়ে পড়ে তোমার বাকিটা হচ্ছে তোমার কেএসপি তে নিয়ে আসবে। আচ্ছা সো এটা আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আরেকটা ম্যাথ করাবো কি আজকে? একটা বেশ জটিল কনসেপ্টের ম্যাথ আছে সমআয়ন প্রভাবের উপর। আচ্ছা আরেকটা করাই দেই, না হলে হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। আর 10 মিনিটের মতো, 10 মিনিটও না আসলে 1 মিনিটের মতো আছে। আমি মিটিংটা শেষ করে দিচ্ছি, তোমরা আবার সেম লিংকে জয়েন করো, ঠিক আছে? তোমরা আবার সেম লিংকে জয়েন করো।